আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গুম খুন নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। মতবিনিময় নির্যাতিতদের কথা শুনলেন তারেক রহমান। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারি লাভবান হয় বললেন সম্পাদকরা। সমাজের অপরাধ রোধে উচ্চকণ্ঠ অব্যাহত রাখার প্রত্যয়। হস্তক্ষেপ নয়, কেবল ভোট পর্যবেক্ষণ করার কথা জানালো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। সিকিউরিটি অ্যালার্ট জারির আশঙ্কা নেই মন্তব্য। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াতের নেতৃত্বে 10 দল। ইশতেহার ঘোষণা 20 জানুয়ারি। ফিনল্যান্ডের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। ইউরোপ ন্যাটো সদস্য দেশগুলোর নতুন উদ্বেগ। এবং আখ থেকে গুড় তৈরি করলে প্রণোদনা পাবেন কৃষক। সরকারি সহায়তা আখের গুড় হতে পারে কৃষকের ন্যায্য আয়ের উৎস। সংবাদ শিরোনামগুলো যারা ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলীয় নেতাকর্মীদের বাইরেও অনেকেই স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গুম, খুন ও নির্যাতনের শিকার এসব পরিবারকে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা অব্যাহত রাখবে বিএনপি। তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন, নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান। সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার একটি মাত্র উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে, যেই সরকার মানুষের যারা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের প্রতি ন্যায় বিচার করবে। আসুন আমরা আজকে সেই শপথ গ্রহণ করি, আমরা আজকে সেই প্রত্যাশা করি। আপনাদের আজকে এখানে আসা, এখানে উপস্থিত হওয়া যাতে বৃথা না যায়। আরও যাতে শহীদ যারা আছেন, শহীদ পরিবার আছেন, প্রত্যেকটি মানুষ সময় লাগুক, কিন্তু ধৈর্যের সাথে আমরা যাতে আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। সকালে গণমাধ্যমকে তিনি বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে কিছু পরিবর্তন আনা এবং সেখানে প্রার্থীর নাম যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। সম্প্রতি বিদেশের পোস্টাল ব্যালট নিয়ে কিছু অভিযোগ করেছে বিএনপি। দলের নেতারা বলেছেন, প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের শুরুর দিকে রাখা হয়েছে দাড়িপাল্লা, হাত পাখা ও শাপলাকুলি প্রতীক, অথচ ধানের শেষ প্রতীক এমনভাবে দেওয়া হয়েছে যেন ভোটারদের চোখে না পড়ে। এ নিয়ে ইসিতে দুদফা অভিযোগ দিয়েছে বিএনপি। পোস্টাল ব্যালটে বিদেশের জন্য কোনো পরিবর্তন হবে না। দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি দেওয়া যাবে, এই যে নর্মাল ব্যালট, যেমন আপনি টাকা 25, টাকা 10, যে ব্যালট পেপার ছাপা হয়ে ওঠে, এটা তো আর সময় লাগবে না, তো চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, নর্মাল ব্যালট পাবো, আগেও নর্মাল ব্যালটই পাঠাবো। তো বিদেশে যেহেতু সময় হয় না, অনেক আগে পাঠাতে হবে, আসতে যেতে প্রায় পোস্টাল ব্যালটের মানে বেশি পোস্টাল ব্যালট। জি স্যার, মানে যেখানে যে মার্কা থাকবে স্যার, যেখানে যে মার্কা থাকবে সেই মার্কাগুলো আপনারা রাখবেন না? মার্কা না, ওই নাম সহ থাকবে, নাম সহ মার্কা চিন্তা ভাবনা করতেছে, নাম সহ ব্যালট থাকবে। যে যেমন ঢাকা 10-এ ব্যালট স্থাপনা আছে ধরে, জি জি, চিন্তা ভাবনা করতেছে। এখন শুধু বলেন যে বিবেচনা, চিন্তা ভাবনা করতেছে।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের উপপ্রধান এস্তালাসে বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপ নয়, কেবল পর্যবেক্ষণ করবেন তারা। আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর আগে সাংবাদিকদের সে কথা জানিয়ে তিনি আরও বলেন, কোনো ব্যত্যয় পাওয়া গেলে সেগুলো প্রতিবেদনে উল্লেখ করা হবে। তিনি আশা করেন এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যাতে সিকিউরিটি অ্যালার্ট জারি করতে হয়। পান্ত রহমান জানাচ্ছেন বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। সকালেই দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে রওনা হন ইউরোপের বিভিন্ন দেশের 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক। Madaripur, we will also cover Shoriatpur and Gopalganj. So we are traveling there today and we are going to observe the pre-electoral administration. ছোট্ট আনুষ্ঠানিকতায় পর্যবেক্ষকদের দিক নির্দেশনা দেন দলের উপপ্রধান। আমি আবারও মনে করিয়ে দেই, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলটি স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপ না করার মূলনীতি মেনে চলবে। অর্থাৎ আমাদের দলটি কেবল তথ্য সংগ্রহ করবে। আর নির্বাচনের 2 দিন পর আমাদের পর্যবেক্ষণে তুলে ধরা হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন অনুযায়ী এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে নির্বাচন হয়েছে কিনা। কোনো ব্যত্যয় দেখতে পেলে আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাবো না, কারণ এটা আমাদের কাজ না। আমাদের কাজ শুধু পর্যবেক্ষণ করা। ইনতালাসে জানান, দেশের 64টি প্রশাসনিক জেলার শহর থেকে গ্রামে ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দল ও নাগরিক প্রতিনিধি এবং তরুণ কর্মীদের সঙ্গে কথা বলবেন তারা। নির্বাচনের দিন তাদের সঙ্গে যোগ দেবেন আরও 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক। আমরা জানি 2024 সালে কি হয়েছে এবং তাতে এই দেশে কি পরিবর্তন এসেছে। তবে এর চেয়ে বেশি কিছু বলা সময়োপযোগী হবে না। আমরা আশা করি একটা ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশী হতে পেরে আমরা গর্বিত, কারণ দেখতে পাবো যে কিভাবে বাংলাদেশের মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ নির্বাচনটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত 2005 সালের নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী কাজ করবে ইউরোপের এই দলটি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। 11 দলীয় জোটের বিষয় এখনও আশাবাদী জামায়াতে ইসলামী জানিয়ে দলেরটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে 10 দল। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মাহবুব জুবায়ের বলেন, সকাল থেকে চলা দলের নির্বাহী পরিষদের বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরসূচি ও নির্বাচনী ইশতেহার সহ নানান বিষয়ে আলোচনা চলছে। বৈঠক চলবে বিকেল পর্যন্ত। আগামী 20 জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। নির্বাহী পরিষদের বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ সময় ইসলামী আন্দোলন না আসলে ফাঁকা থাকা 47 আসন বিষয়ে 10 দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনরত যে 10টি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন, তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। এবারে অন্যান্য সংবাদ। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বৈঠক করছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। প্রয়োজনে শক্তি ব্যবহারের সম্ভাবনার কথাও জান তিনি। এদিকে ইউরোপীয় নেতারা জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। এই পরিস্থিতিতে ডেনমার্ক তার মিত্রদের সহায়তায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে গ্রিনল্যান্ড। মার্কিন কংগ্রেস সদস্যরা বলছেন, ওয়াশিংটনের বক্তব্য যতটা উত্তপ্ত, বাস্তবতা ততটা নয়। তারা উত্তেজনা কমাতে কাজ করবেন। তবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য ইউরোপ সহ ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
পরিশোধিত চিনির বিকল্প হিসেবে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে গুড়ের চাহিদা দিন দিন বাড়ছে। স্থানীয়ভাবে উৎপাদিত আখ, স্বল্প প্রযুক্তিতে প্রক্রিয়াজাতকরণ আর গ্রামীণ কর্মসংস্থানের সরাসরি সংযোগ, এই 3 দিনের সমন্বয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে আখের গুড়। ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিক বাড়িতে আখের গুড় তৈরির চিত্র নিয়ে শাইখ সিরাজের রিপোর্ট। ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের কৃষক বাড়ির এই আঙ্গিনা যেন ছোটখাটো একটা কারখানা। এখানে চলছে কৃষকের মাঠ থেকে কেটে আনা আখ দিয়ে গুড় তৈরির কাজ। গুড় করে যান, তাদের প্রফিট বেশি হয় না আপনাকে প্রফিট? তারা যদি একটু কমে কিনতে পারে একটু প্রফিট একটু হয়, আর যদি গেছে বছর যারা গুড় বানায় তারা প্রতিটা ব্যাপারে লস খাইছে। কারণ যে গুড়ের দাম ছিল কম। সহজ প্রক্রিয়ায় এভাবে গুড় তৈরি গ্রামীণ মানুষের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। বাজার যদি আবহাওয়া ভালো থাকে গৃহস্থ লাভবান হয়। এক কাটা খেতে আমরা বেচতে পারি, যদি ভালো ফসল আসে, ভালো দাম থাকে, তাহলে 20,000, খরচ আছে 12,000। গুড় তৈরির মাধ্যমে আখের মূল্য সংযোজন করলে কৃষক পাবেন সরকারি প্রণোদনা। এই অঞ্চলে 2,435 হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে, তার মধ্যে আমরা 80 জনকে প্রণোদনা দিচ্ছি। প্রতিজন কৃষক 1 বিঘা জমির জন্য প্রায় 8,300 টাকা করে তারা প্রণোদনা পাবে। আখের যে কাণ্ড, বীজ, এটা কিনে দিবে, তারপরে আর সার দিব কিছু, আর কিছু আন্তঃপরিচর্যা আছে যেটাতে আমরা তাকে ক্যাশ দেব। সরকারি সহায়তা আর উদ্যোক্তাদের উদ্যোগ একসঙ্গে হলে আখের গুড় হতে পারে কৃষকের ন্যায্য আয়ের উৎস, গ্রামীণ শিল্পায়নের চালিকা শক্তি এবং রপ্তানি আয়ের নতুন একটি খাত। সাদা চিনির প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে আসছে। স্থানীয় পর্যায়ের এই লাল গুড় বা লাল চিনিগুলোকে যদি আমরা প্রপারলি কৃষি পণ্যে রূপান্তরিত করতে পারি, ভ্যালু অ্যাডেড পণ্যে রূপান্তরিত করতে, তাহলে বিশ্ববাজার ধরাটা খুব কঠিন কিছু নয়। বর্তমান সময়ের জন্য প্রয়োজন নির্দেশনা এবং সুন্দর প্যাকেজিং। ময়মনসিংহের ভালুকার নয়নপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সম্পাদকেরা বলেছেন, এটি যেন কেবল একটি শূন্যগর্ভ স্লোগান না হয়, সব অশুভ ও শোষণের বিরুদ্ধে সংহতি যেন সবসময় থাকে। গণমাধ্যম সম্মেলন থেকে সাংবাদিকেরা আরও বলেছেন, স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারি লাভবান হয়। রিজভিনাজের রিপোর্ট। মব সৃষ্টি করে যা খুশি তাই করা, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, পুড়িয়ে মানুষ মারা, সর্বোপরি মানবিক মূল্যবোধ ধ্বংসের বিরুদ্ধে আবারও এক হলেন সাংবাদিকেরা। কৃষিবিদ মিলনায়তনে সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের উদ্যোগে সব মত পথে সংবাদকর্মীরা শপথ নিলেন পেশার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার। সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না, আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে, এবং আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো ছিল না। অতীতের সময় সব কাজ, সব বক্তব্য, সব অবস্থান, সব পরিস্থিতি, সব অনুযায়ী যা আমরা করেছি হয়তো ঠিক ছিল না। অনেক বেশি আলোচনা করার সুযোগ আছে। এই তর্কগুলো, বিতর্কগুলো অনেক বিলম্ব হলেও এখন হচ্ছে। এবং আপনারা যেন বিপদে না পড়েন, সাংবাদিকতা এখনও কিন্তু কোনো সম্মানজনক পেশা হয়নি বাংলাদেশে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে বাধ্য যে আমি যখন প্রথম দায়িত্ব শুরু করি তখন 2জন এমপ্লয়ি যারা নিচ্ছিলেন তারা বাবারা বলেছিলেন, সাংবাদিকতা ওরা তো সাংঘাতিক লোক, সন্দেহ করেই বলতেন, এরা চাঁদাবাজি করে। সুতরাং আপনারা যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে। বাংলাদেশ একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে অত্যন্ত ন্যায্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐতিহাসিক প্রমিসেসের প্রতি যারা এইখানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন তাদের সবার সঙ্গে আমরা কাজ করব। সাংবাদিকরা বললেন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা চলবে, ভয় দেখানোর চেষ্টা ব্যর্থ হবে। নেতৃত্বের এই দৃঢ় উচ্চারণ তাদের আশাবাদী করে তুলেছে। গুণগত যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা, সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। আমরা সেটার হিসাব আমরা কড়াই গণ্ডায় নিতে চাই। আমাদের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া, এক হওয়া, এক সামিয়ানা তলে সমবেত হওয়া। আমাদের মধ্যে বিভেদ আমাদেরকে ভুলে যেতে হবে।
আয়োজকরা জানান, ঢাকার মতো বিভাগীয় পর্যায়ে গণমাধ্যম সম্মেলন করার কথা ভাবছেন তারা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে ফিরে এলাম বিরতির পর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি ট্রাফিক পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজধানী মানিক মিয়া এভিনিউতে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ আয়োজনে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রায় পরিবেশ উপদেষ্টা বলেছেন, নববর্ষের আতশবাজি একটি স্থানে পোড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং অন্যরা ছিলেন। শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পরিবেশ অধিদপ্তরে শেষ হয়। হর্ন আর আতশবাজি নিয়ে মানুষের সবচাইতে বেশি অভিযোগ। আমরা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি, আবারও লিখছি, যাওয়ার আগে চেষ্টা করে যাব একটা জায়গা সুনির্দিষ্ট করে দিয়ে যেতে, যেখানেই কেবলমাত্র নববর্ষের আতশবাজি পোড়ানো হবে, আর কোথাও এটা হবে না। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, গত 15 বছরে দেশে হিসাব রক্ষণে কারচুপির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার ও লুটপাট হয়েছে। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ার সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি আশা প্রকাশ করে বলেন, পরবর্তী প্রজন্মের পেশাদাররা সততা, জবাবদিহিতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনা যাবে। বৈশ্বিক অস্থিরতা কাটাতে দক্ষিণ এশিয়ার সব দেশকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। সম্মেলনে অংশ নেন পেশাজীবী নিরীক্ষকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস IFSCর প্রেসিডেন্ট বুকো। অনুষ্ঠানে বক্তব্য দেন ICAB প্রেসিডেন্ট NKA মবিন, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সাফার প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এবং অন্যরা। We all are aware that for 15 years, a humongous amount of money had been siphoned off from our country. Much of it was done in what I would say bank robbery in broad daylight. But a significant part was also the result of manipulation of accounting. With so many top accountants of the country before me, I would urge your collaboration so that this doesn't happen in future and we can come back to a different path. সিলেটের ওসমানীনগরে 3 বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। সকাল 7টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন, আহত হন অন্তত 10 জন। নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হজরত আলীর ছেলে শ্যামলী পরিবহনের সুপারভাইজার মুজিবুর রহমান, ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাসের ছেলে বকুল রবি দাস। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগত শারীরিক প্রতিবন্ধী মমিন উদ্দিন ও তার মা মিনারা বেগম মানসিকভাবে অসুস্থ। ঘরের পাশে পুকুর পাড়ে বিভিন্ন গাছের ফল মাটিতে পড়লেও তাদের খাবার জোটে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কোনো এনজিও কিংবা সমাজের বিত্তবানদের নজরে আসেননি মা ছেলে। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য, ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগত শারীরিক প্রতিবন্ধী মমিন উদ্দিন ও তার মা মিনারা বেগম মানসিকভাবে অসুস্থ। ঘরের পাশে পুকুর পাড়ে বিভিন্ন গাছের ফল মাটিতে পড়লেই জোটে তাদের খাবার। মা ছেলে নজরে আসেনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কোনো এনজিও কিংবা সমাজের বিত্তবানদের চোখে। মেঘনা নদীর তীরবর্তী হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের রাজের হাওলা গ্রামের ফসলি জমির মাঠের পাশে ছোট্ট একটি টিনের ঝুপড়ি ঘর। টিনগুলো নষ্ট হয়ে গেছে অনেক আগেই। একটু বৃষ্টি হলেই সারা ঘরেই পানি পড়ে। শীতের দিনে ঠান্ডায় মানবতর জীবনযাপন করছে মা ও ছেলে। মমিনের বাবা ইব্রাহিম মারা যাওয়ার সময় মা মনেরা বেগম 3 মাসের গর্ভবতী ছিলেন।
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছেলে মমিনকে লালন পালনের চিন্তায় একসময় মা নিজেই মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। ছেলেকে বুকে আগলে নিয়ে পড়ে আছেন স্বামীর ভিটায়। এরা কিনা গাছের ফল বাগা টোয়াই বড় এ নাড়াই গেছে নাড়াই যাই আর তাই খা, এরা আর এটার মতন খাওয়ার মতন আর দুনিয়াতে নেই। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী মমিন উদ্দিন কথা বলতে ও হাঁটতে পারে না। প্রতিবন্ধী, এর বাপ জন্মগত এই অবস্থা আছে ছেলেটা। এই ছেলেটার একটা ঘর নাই, খানা পিনা খুব কষ্টতে আসছে। একবার রেড ক্রিসেন্ট থেকে ঘর বরাদ্দ হলেও পরে তা অন্য ব্যক্তির নামে চলে যায়। ওদের যে ঘরটা আছে বর্তমানে, আমরা কিন্তু রেড ক্রস যখন ঘর দিছিল অল হাতিয়াতে, ওদের কিন্তু নাম দেওয়া হয়েছিল। ওদের ঘরটা আরেক জায়গায় চলে গেছে। কেন চলে গেছে, কি কারণে চলে গেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে। চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিষয়টি উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে জানানো হলে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। আমি এখনই জানতে পারছি এবং এখন জানতে পাওয়ার সাথে সাথে আমি ওদের প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য যে ব্যবস্থা করা দরকার, সরকারি যে বেনিফিশিয়ারি হওয়ার দরকার, ওই ব্যবস্থা আমরা করতেছি। আমি আসতে চাই না। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা হয়েছে। রাজধানী বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড খাতের 15টি সরকারি সংস্থা ও কোম্পানির 550 অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী অংশ নেন। সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী শেখ মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ খাতগুলোর ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবীদের সার্বিক কল্যাণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। নিটল টাটা, কৃষি সংবাদ। দীর্ঘদিন ধরে চলা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় গাইবান্ধায় বোরো বীজতলা ক্ষতির মুখে পড়েছে। কুয়াশায় বীজতলায় রোপণ করা চারা বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। এতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক। প্রকৃতি সংবাদ। দিনাজপুরে বিএটিসির খামারে রয়েছে দেশি বিদেশি দুর্লভ গাছের সমাহার। প্রায় 250 প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছের চারা উৎপাদিত হচ্ছে অ্যাগ্রো সার্ভিস সেন্টারে। সেই সাথে ফেলে দেওয়া নারকেলের খোসা কিংবা গাছের গুঁড়ো দিয়ে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন ফুলদানি ও ফুলের টব। পরিবেশ বান্ধব এমন উদ্যোগে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের টেকসই উন্নয়নের প্রত্যাশা সংশ্লিষ্টদের। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন কমিশনে কিছু বিতর্কিত বিষয় লক্ষ্য করা যাচ্ছে বললেন তারেক রহমান। কৌশলের নামে বিএনপি গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি মন্তব্য। একতা, সংহতি ও সমঝোতার আহ্বানে প্রথমবারের মতো গণমাধ্যম সম্মেলন। সমাজে অপরাধ রোধে উচ্চকণ্ঠ অব্যাহত রাখার প্রত্যয়। হস্তক্ষেপ নয়, কেবল ভোট পর্যবেক্ষণ করার কথা জানালো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। সিকিউরিটি অ্যালার্ট জারির আশঙ্কা নিয়ে মন্তব্য। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াতের নেতৃত্বে 10 দল। ইশতেহার ঘোষণা 20 জানুয়ারি। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। ইউরোপ, ন্যাটোর সদস্য দেশগুলো নতুন উদ্বেগ। এবং আখের থেকে গুড় তৈরি করলে প্রণোদনা পাবেন কৃষক। স্বল্প প্রযুক্তিতে প্রক্রিয়াজাতকরণ আর গ্রামীণ কর্মসংস্থানের সরাসরি সংযোগের সমন্বয় নতুন সম্ভাবনা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।